সিক্স সেমিস্টার বাংলা অনার্স বলাগা বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়। আমরা গতদিন কবি ওয়ার্ডসওয়ার্থের জীবনটা আলোচনা করেছিলাম। আজকে খুব সংক্ষেপে আমরা তার সাহিত্য প্রতিভা নিয়ে আলোচনা করতে চাইছি। ওয়ার্ডসওয়ার্থের সাহিত্য প্রতিভা আলোচনার শুরুতেই তার কবিতার এসেন্স বোঝার জন্য তার প্রখ্যাত কবিতা সলিটারি রিপেয়ার আমরা একটু তার অংশ পাঠ করতে চাইছি, যাতে একজন কবির কবিতাই তো তার কাব্যজীবনকে ধরবার শ্রেষ্ঠতম মাধ্যম, সেই মাধ্যমটি আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি। কবি কবিতায় লিখছেন, Behold her single in the field, young, solitary, highlandless, repairing and singing by herself, stop here or gently pass. Alone she cut and bound the grain, and sings a melancholy strain, or listen for the veil profound is overflowing with the sound. No nightingale did a shout more welcome notes to weary bands of travels in some muddy haunt among Arabian sands. A voice of thrilling never was heard in singing time from the cuckoo bird, breaking the silence of the seas, breaking the silence of the seas. Among the farthest every days, will no one tell me what she sings? Perhaps the painted numbers flow for old unhappy far off things, and battles long ago, or is it some more humble lay, familiar matter of today, some natural sorrow, loss or pain that has been and may be again, whatever the theme of maiden song, as if her song could have known everything. I saw her singing at hard work and over the sickly brandy. I listened motionless and still, and as I mounted up the hill, the music in my heart I bore, long after it was heard no more. কবিতার নাম দ্য সলিটারি রিপেয়ার। কবিতার বিষয়বস্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, যে একটি ট্রাভেলার সেই অঞ্চল দিয়ে যাচ্ছিল, যে অঞ্চলে শস্য কর্তন করছিল এক রমণী, এবং একটি পাখি তার অজানা গান গাইতে গাইতে যাচ্ছিল। আসলে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি লগ্নতাকেই তার কবিতার মূল বিষয়বস্তু হিসেবে গড়ে তুলে যে রোম্যান্টিক কাব্য আন্দোলনের জন্ম দিলেন সারা পৃথিবীতে, এবং দেখালেন যে রোম্যান্টিকতা কবিতার আশ্রয় হতে পারে, দেখালেন রোম্যান্টিক কাব্য ভুবনের ভূমিকে। এহেন ওয়ার্ডসওয়ার্থ তার সাহিত্য জীবন শুরু করছেন 1793 খ্রিস্টাব্দে মোটামুটি ভাবে। এই সময় পর্বে প্রকাশিত হচ্ছে তার খুব গুরুত্বপূর্ণ না হলেও দুটি লেখা আমরা এই সময় পর্বের গুরুত্বপূর্ণ লেখা হিসেবে চিহ্নিত করছি। একটি লেখার নাম অ্যান ইভিনিং ওয়াক, অন্য লেখাটির নাম ডেসক্রিপটিভ স্কেচেস।
তাহলে সময় পর্বটা আমরা বললাম 1793। এই পর্বের এই উল্লেখযোগ্য দুটি লেখা, এই ডেসক্রিপটিভ স্কেচেসের বিষয়বস্তু মোটামুটিভাবে আল্পস পর্বতে তিনি যে ঘুরে বেড়াতেন, সেই ঘুরে বেড়াবার তার টুকরো টুকরো উপলব্ধির কথা তিনি এই 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 লেখাটির বিষয়বস্তু হিসেবে নিচ্ছেন। অ্যান্ড ইভিনিং ওয়াকেও তিনি প্রকৃতি লগ্নতার কথাই প্রকাশ করবার চেষ্টা করছেন, এবং এর পরেই প্রকাশিত হচ্ছে 1798 বিখ্যাততম সেই গ্রন্থ লিরিক্যাল ব্যালাস্ট। এই লিরিক্যাল ব্যালাস্ট তিনি লিরিক্যাল ব্যালাস্টের মধ্যে ভূমিকাতে সরাসরি বলছেন যে এই কাব্যগ্রন্থের মধ্যে আমি এমন ভাষাকে ব্যবহার করব যে ভাষা মানুষের মুখ থেকে প্রবহিত সাধারণের ভাষা। কিন্তু এই গ্রন্থের ভাষারীতি আলোচনা করতে গেলে ওয়ার্ডসওয়ার্থ হয়তো বা সম্পূর্ণ তারা এই কথাকে মান্যতা দিতে পারেননি। তিনি সাধারণ মানুষের কথ্যরীতির ভাষাকে গ্রহণ করছেন ঠিকই, কিন্তু তার পাশাপাশি একটা কাব্যগন্ধময়, এক রোম্যান্টিকতায় আচ্ছন্ন ভাষা রীতিকে তিনি এখানে প্রতিস্থাপিত করতে পেরেছিলেন। এখন যদিও রোম্যান্টিক কাব্য আন্দোলন এই গ্রন্থটির মধ্য দিয়েই শুরু হয়েছিল তা আমরা বলবো না, তার আগে টমসন, উইলিয়াম কলিন্স, টমাস গ্রে, উইলিয়াম কুপার, রবার্ট বার্নস, উইলিয়াম ব্লেক, এদের রচনার মধ্যেও কিন্তু আংশিক অর্থে হলেও রোম্যান্টিকতার বিস্তার ঘটেছিল। কিন্তু রোম্যান্টিকতাকেই কাব্যের একমাত্র কাব্য সম্পদ করে প্রকাশ করা, সেটা সম্ভবত এই লিরিক্যাল ব্যালাস্ট গ্রন্থটির মধ্য দিয়েই সূচিত হয়েছিল বলে আমাদের কাছে মনে হয়। এই গ্রন্থটির মধ্যে 19টি কবিতা আছে প্রকৃতি সংলগ্ন মানুষের জীবনকে নিয়ে ওয়ার্ডসওয়ার্থের, এবং তার সহলেখক কোলরিজ তিনি তার কিছু কবিতা 3টি প্রকৃতি বিষয়ক এবং 1টি অতিলৌকিক বিষয়ক কবিতাকে এই গ্রন্থে সন্নিবদ্ধ করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছিল তার মধ্যে ইম্পর্টেন্ট কবিতাগুলোর কথা আমরা উল্লেখ করি। ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালাস্ট কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলো খুব ইম্পর্টেন্ট, সে কবিতাগুলোর নাম আমরা উল্লেখ করি। উই আর সেভেন এই গ্রন্থের খুব উল্লেখযোগ্য কবিতা ওয়ার্ডসওয়ার্থের লেখা। দি থর্ন, দ্য ইডিয়েট বয়, সাইমন লি, গুডি ব্লেক অ্যান্ড হ্যারি গিল, মাইকেল, lines written a few miles above Tintern Abbey। এই গ্রন্থটির মধ্যে এই কবিতাটির একটি বিশেষ 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 স্থান আছে, নামটি আমি আবার উল্লেখ করি। লাইন্স রিটন এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার্ন অ্যাবে। কেন এর বিশেষত্ব আমি খানিকক্ষণ বাদে বলছি। আর এই গ্রন্থের সহলেখক কোলরিজ তিনি 3টি প্রকৃতি বিষয়ক কবিতা এই গ্রন্থে সন্নিবিষ্ট করছেন, এবং একটি অতি প্রাকৃত ভাবের কবিতা, অতি লৌকিক কবিতা। সেই কবিতাটির নাম হলো দি অ্যানসিয়েন্ট ম্যারিনার। এখন ওয়ার্ডসওয়ার্থ এই গ্রন্থের মধ্যে লাইন্স রিটন এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার্ন অ্যাবে, এই যে কবিতাটিকে সন্নিবিষ্ট করছেন, অনেক গবেষকরা মনে করেন এইটি ওয়ার্ডসওয়ার্থের লেখা শ্রেষ্ঠতম কবিতা। এই কবিতার মধ্যে কবি প্রকৃতির 3টে স্তরকে ধরবার চেষ্টা করছেন। একটি স্তর হলো শৈশবে প্রকৃতির সঙ্গে কবির যে সংযোগ, এবং তখন প্রকৃতি ছিল কবির ক্রীড়াক্ষেত্র। তার বিষয়কে তিনি প্রতিষ্ঠিত করছেন ক্রীড়াক্ষেত্র। প্রকৃতি একজন ছোট্ট বালকের মধ্যে কিভাবে প্রতিস্থাপিত হয়েছে তাকে তিনি এই গ্রন্থের প্রথম এই কবিতাটির প্রথম পর্বে আলোচিত করছেন। দ্বিতীয় পর্বে জীবনের রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছেন কবি।
এবং যৌবনে তিনি প্রবেশ করেছেন। প্রকৃতিকে তিনি সেই যৌবন সময়ে কিভাবে লাভ করছেন তার কথাই সন্নিবিষ্ট আছে। এবং শেষত যৌবন উত্তর সময়ে সর্বেশ্বরবাদ একটা আধ্যাত্মিক উপলব্ধির সঙ্গে তিনি প্রকৃতিকে মিলিয়ে দিচ্ছেন। প্রকৃতির মধ্যে তিনি একটা 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 আধ্যাত্মিক নিরীশ্বরীয় আধ্যাত্মিকতাকে লাভ করছেন। এই তিনটে স্তর, শৈশব স্তর, যৌবন স্তর এবং যৌবন উত্তর স্তরে প্রকৃতি কিভাবে কবিকে প্রভাবিত করছে সেই প্রভাবের কথাই লায়ন্স রিটন এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার ন্যাবে এই কবিতাটির মধ্যে এক শৈল্পিক বাণীতে তিনি সন্নিবিষ্ট করতে পারছেন। যে প্রকৃতি এবং সাধারণ মানুষের বিষয়ে মানুষের কথ্য ভাষাকে অবলম্বন করে তিনি কবিতা লিখবেন, এই আশ্বাস লিরিক্যাল ব্যালেন্সে প্রথমে তিনি দিলেন, সেই আশ্বাস খানিকটা ভেঙে গেল এই রকম কবিতাগুলোর মধ্যে। এখানে কাব্যগন্ধি যে সমস্ত শব্দগুলি তিনি কথ্য ভাষার কথ্য শব্দের সঙ্গে ব্যবহার করলেন তা এক অপরূপ রূপমাধুর্য তৈরি করল। এরপরে যে গ্রন্থটির কথা উল্লেখ করব সেটি দি প্রেলিউড। এই প্রেলিউড গ্রন্থটির মধ্যে ওয়ার্ডসওয়ার্থ এই গ্রন্থটি 1799 থেকে 1805 এই 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 দীর্ঘ সময় ধরে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। এবং এই কাব্যটির মধ্যে মোট 14টি স্বর্গ রয়েছে। প্রথম 11টি স্বর্গে তিনি পর্যায়ক্রমে তার শৈশব অবস্থা, তার ছাত্র জীবন, তার আল্পস পাহাড়ে ভ্রমণ, তার লন্ডন বাস, তার ফরাসি বিপ্লবের বাণী তাকে কিভাবে প্রভাবিত করছে, তার ফ্রান্স যাত্রা, এই সমস্ত ঘটনাগুলোকে তিনি গুরুত্ব দিয়ে প্রকাশ করছেন। এবং এই ধারাবাহিক ঘটনাগুলির মধ্যে তিনি বলতে বলতে যাচ্ছেন প্রকৃতি লগ্নতার কথা এবং প্রকৃতির মধ্যে তিনি অনুভব করছেন আধ্যাত্মিক উপলব্ধি। এবং এই গ্রন্থের মধ্যেই তিনি ব্ল্যাঙ্ক ভার্স ছন্দকে ব্যবহার করা শুরু করছেন। এরপরে উল্লেখ করব তার সনেটগুলি। দু একটি সনেটের নাম উল্লেখ করি। আই গিভড ফর বোনাপার্ট উইথ এ ভেন, তার বিখ্যাততম একটি সনেট। তিনি সনেটের বিষয়বস্তু হিসেবে কিন্তু তৈরি করলেন দেশপ্রেমকে এবং দেশ ভাবনাকে। এখানে কিন্তু যত না তিনি প্রকৃতি লগ্ন, তার থেকে বেশি তিনি স্বদেশের কথা, দেশের অবস্থার কথা তিনি সনেটগুলোর মধ্যে বলবার চেষ্টা করছেন। এবং তিনি সনেটগুলোর মধ্যে মেনে নিচ্ছেন অষ্টক শতক শতকের রীতি, যে রীতি সনেট রচনার খুব প্রাচীনতম রীতি। কিন্তু তিনি পেত্রাকের থেকে আলাদা হয়ে যাচ্ছেন, অনেকটা মিল্টনের মতোই। তিনি আবর্তন সন্ধিকে মানছেন না। আবর্তন সন্ধি মানে অষ্টকে একটি কথা শুরু করতে হবে এবং তার বিপরীত ভাব সমাপ্তি ঘটাতে হবে শতকে গিয়ে। তিনি এই রীতিকে না মেনে ভাবের যেখান থেকে শুরু করছেন শেষ পর্যন্ত তিনি সেই ভাবটাকে টেনে নিয়ে গিয়ে আবর্তন সন্ধিকে উপেক্ষা করবার চেষ্টা করছেন। এরপরে উল্লেখ করতে হয় তার লুসি কবিতাগুচ্ছের কথা। এই লুসি কবিতাগুচ্ছের মধ্যে স্ট্রেন ফিডস অ্যান্ড প্যাশন হ্যাভ আই নো, অথবা she dwelt among the untrodden ways, অথবা I travels among unknown men। এই সমস্ত কবিতাগুলোর মধ্যেই প্রেমকে তিনি উপস্থাপিত করবার চেষ্টা করছেন। অনেকে মনে করেছিলেন লুসি হলো আসলে তার বোন ডরোথি, তাকেই তিনি লুসি হিসেবে রূপায়িত করেছেন। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন গবেষকরা বলবার চেষ্টা করেছেন যে এই অবৈধ প্রেম কাহিনী ডিরেক্ট ডরোথির নাম ব্যবহার না করে তিনি লুসির নামকে ব্যবহার করেছিলেন। কিন্তু আমাদের কাছে মনে হয় ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে যেভাবে এক আধ্যাত্মিক উপলব্ধির মধ্য দিয়ে এক সরল নিষ্পাপ সত্তার মধ্য দিয়ে উপস্থাপিত করতে চেয়েছেন, লুসির যে প্রকৃতি লগ্নতা তা যেন প্রকৃতিরই ভিন্ন এক রূপ, যে রূপের সঙ্গে প্রেমময় সম্পর্ক তৈরি করতে চাইছেন ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ একটা আধ্যাত্মিক উপস্থাপনার মধ্য দিয়ে তিনি যে লুসিকে উপস্থাপিত করছেন তার প্রেমের পাত্রী হিসেবে, এই লুসি সাধারণ রক্ত মাংসের মানবী হয়তো বা নয়,
তিনি প্রকৃতির মতোই বা প্রকৃতি কেন্দ্রিক বা প্রকৃতিতে বেড়ে ওঠা এক এক আধ্যাত্মিক সত্তা বলে আমাদের কাছে মনে হয়। এরপরেও তার বেশ কিছু কবিতা যা জনমানসে প্রখ্যাত হয়েছিল, তার মধ্যে ওড টু ডিউটি, এই কবিতার মধ্যে তিনি কর্তব্যপরায়ণ নীতিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ওড টু ডিউটি এই লেখাটির মধ্যে। ওয়ার্ডসওয়ার্থ সমস্ত পৃথিবীকে রোম্যান্টিক কাব্য আন্দোলনের জন্ম দিয়েছিলেন সমস্ত পৃথিবীতে, এবং রোম্যান্টিকতা হলো তাই, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই যে রবীন্দ্রনাথের কথা, অর্থাৎ যা আমি হাতের কাছে পেয়েছি তা নয়, যা পাইনি তার জন্য আগ্রহ। এই আগ্রহ নিয়েই তার কবিতা আমাদের কাছে রোম্যান্টিক অনুভবকে যে বারে বারে প্রভাবিত করেছে, তার কবিতার প্রতি ছুটে যেতে। বিহারীলালের অধিকাংশ কবিতার মধ্যে যে রোম্যান্টিক বিস্তার, যে প্রকৃতি লগ্নতাকে নিজের হৃদয়ের মধ্যে আবিষ্কারের প্রচেষ্টা, সে শারদামঙ্গল হোক, স্বাদের আসন হোক, সঙ্গীত শতক হোক, সমস্ত গ্রন্থগুলোর মধ্যেই বিহারীলাল মূলত প্রভাবিত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত প্রভাবিত হয়েছিলেন ওয়ার্ডসওয়ার্থের দ্বারা। আমরা রবীন্দ্রনাথের কবিতার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে রবীন্দ্রনাথ বারে বারে ওয়ার্ডসওয়ার্থের দ্বারা প্রভাবিত হয়েছেন। ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মধ্যে গীতি কবিতার যে সুমধুর বিষয়কে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেই গীতি কবি হিসেবে রবীন্দ্রনাথ নিজেকে যখন সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠতম গীতিকবিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করছেন, তিনি বারে বারে প্রভাবিত হয়েছেন ওয়ার্ডসওয়ার্থের দ্বারা। কিন্তু রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিকতা, তার সঙ্গে কিছুটা তফাৎ রয়েছে ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি লগ্নতার, রবীন্দ্রনাথের প্রকৃতি লগ্নতার মধ্যে বা প্রকৃতি ভাবনার মধ্যে মিল প্রচুর, কিন্তু অমিলও রয়েছে। রবীন্দ্রনাথ প্রকৃতিকে এক আধ্যাত্মিক দর্শনের উপলব্ধি থেকে দেখেছিলেন, এবং ভারতবর্ষের দর্শন যে বিশ্বাস করে আমরা ঈশ্বরের থেকে ক্রমপরম্পরায় প্রকৃতি থেকে মানুষ প্রত্যেকেরই জন্ম হয়েছিল, এবং ঈশ্বর তার মনের আনন্দকে খুঁজে পাওয়ার জন্যই তিনি নানান অংশে বিভক্ত হয়ে প্রকৃতি, মানুষ, গাছপালা, ধুলো এই সমস্ত কিছুর জন্ম দিয়েছিলেন। পঞ্চভূত গ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথ তার সরাসরি ব্যাখ্যা করছেন। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি ভাবনার মধ্যে ভারতবর্ষের এই চিন্তা হয়তো বা নেই, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি লগ্নতাকে যে তার কবিতার বিষয় হিসেবে গড়ে তুলছেন, রবীন্দ্রনাথ তাঁর দ্বারা অবশ্য করে প্রভাবিত হয়েছিলেন বলে আমাদের কাছে মনে হয়। ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপেয়ার কবিতাটি আমরা পড়লাম। এই কবিতার প্রেরণায় রবীন্দ্রনাথ লিখেছিলেন একাকিনী এবং পাগল এই নামের কবিতা দুটি, এবং রবীন্দ্রনাথ প্রকৃতি ছিন্নপত্রের মধ্যে যেভাবে প্রকৃতির ধ্যান করছেন, তা অনেকটাই ওয়ার্ডসওয়ার্থের সেই আল্পস পর্বতে ঘুরে বেড়ানো অথবা ঝর্ণার ধারাটির পাশ থেকে চলে যাওয়া, অথবা গাছপালা, নদী, পাখি, অথবা একটি মেয়ে ও ফসল কাটছে তার অনুভব, এই সমস্ত কিছু, এই যে প্রকৃতি লগ্ন বিষয়, তা রবীন্দ্রনাথকে বারে বারে প্রভাবিত করেছিল। এবং রবীন্দ্রনাথ এই সলিটারি রিপেয়ার কবিতার মতোই সন্ধ্যায় কবিতাটিতে কি সুন্দর করে বলছেন, ওগো তুমি অমনি সন্ধ্যার মতো হও, অমনি সুন্দর শান্ত, অমনি করুণ কান্ত, অমনি নীরব উদাসীন, ওই মতো ধীরে ধীরে আমার জীবন তীরে বারেক দাঁড়াও একাকিনী। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে এইভাবেই একটা সত্তা হিসেবে উপস্থাপিত করেছিলেন। রবীন্দ্রনাথ প্রকৃতিকে একটি সত্তা, টোটাল সত্তা হিসেবে উপস্থাপিত করছেন। রবীন্দ্রনাথের চৈতালি কাব্যগ্রন্থের মধ্যে যে তুচ্ছ প্রকৃতির বিষয়কে কেন্দ্র করে কবিতাকে গড়ে তোলা যায়, তাও খানিকটা ওয়ার্ডসওয়ার্থের দ্বারাই প্রভাবিত বলে আমাদের কাছে মনে হয়। রবীন্দ্রনাথ এবং ওয়ার্ডসওয়ার্থের মিলের মধ্যে দুজনেই শান্ত রসকে আশ্রয় করে কবিতা লিখেছেন, এবং দুজনেই শান্ত রসের কবি। এই সব মিলিয়ে রবীন্দ্রনাথ গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন ওয়ার্ডসওয়ার্থের দ্বারা। আমাদের কোথাও কোথাও মনে হয় ইয়েটসের প্রভাব জীবনানন্দের মধ্যে খুব বেশি পরিমাণে আছে, কিন্তু কোথাও কোথাও যেন ওয়ার্ডসওয়ার্থ জীবনানন্দকে প্রভাবিত করতে পেরেছিলেন। এই সব মিলিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম রোম্যান্টিক কবিদের নমস্য কবি ওয়ার্ডসওয়ার্থ
আজও সমানভাবে তার প্রকৃতিলগ্নতায়, তার গীতি কবিতার আভাসে আমাদের কাছে প্রিয় কবি। আমাদের ক্লাস আজকে এখানে শেষ করব। পরের দিন একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা লকডাউনের পিরিয়ডটাতে খুব ভালো থাকো এবং লকডাউনের নিয়মকানুনগুলো মেনে চলো। তোমাদের সঙ্গে অচিরেই ক্লাসরুমে আমার দেখা হবে এই আশ্বাস রেখে। প্রত্যেকে ভালো আছো এই আশ্বাসও বুকে বহন করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম।